স্যার ইউটিউবের ভিডিও মুখস্থ করে ফেলেছি, কিন্তু কিছুক্ষণের জন্য মোটিভেট থাকছি, তারপরে আবার সেম প্রশ্নটা আমি করতাম আপনাকে। আমি নিজের ভেতর থেকে নিজেকে খুঁজে পাচ্ছি না। আমি রুটিন তৈরি করছি, রুটিন ব্রেক হয়ে যাচ্ছে। স্টার্ট বিফোর ইউ স্টার্ট, ফিনিশ বিফোর ইউ ফিনিশ। যে আমার কোমরে একটা দড়ি বাঁধা, আর আমি ভাবছি সামনের দিকে এগোবো। তো আমার কোমরের দড়িটা হলো আমার মেমোরি, যেটা আমাকে পিছনের দিকে টানছে, আর আমি সামনের দিকে এগোতে চাইছি বিকজ আই লাভ মাই ফিউচার। পরশুদিন একটি কলেজে ছিলাম। সেই কলেজে যখন প্রোগ্রামটা করছি, কলেজের একটা প্রশ্ন, স্যার ইউটিউবের ভিডিও মুখস্থ করে ফেলেছি, কিন্তু কিছুক্ষণের জন্য মোটিভেট থাকছি, তারপরে আবার সেম প্রশ্নটা আমি করতাম আপনাকে। রাইট। সো আমি তখন ঘুরিয়ে এভাবে বললাম, ইটস নট ইম্পর্টেন্ট হাউ ইউ মোটিভেট, ইটস মোর ইম্পর্টেন্ট হাউ ইউ ডিসিপ্লিন ইয়োর সেলফ। সো ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট মোটিভেশনের থেকে। বিকজ আমি যদি একটা ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে থাকি, তাহলে মোটিভেটের জন্য আলাদাভাবে দরকার হয় না। যার লাইফস্টাইলের মধ্যে ইনডিসিপ্লিন, যে লাইফস্টাইলের মধ্যে খালি এর ভুল ধরবো, ওর ভুল ধরবো, এই সিচুয়েশনের ভুল ধরবো, এই সিচুয়েশনের ভুল ধরবো, এ খারাপ, ও খারাপ, এবং কে কী করলো, আমার থেকে কমা, সে কী করে গ্রো করে ফেললো, এই কম্প্যারিজনগুলো করে নিজেকে কষ্ট দেওয়ার, আমি জানি না এটার মধ্যে কি অথেন্টিকেশন আছে। তা আপনি যখন এই রুটিনের কথা বললেন, তখন আমি আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আপনার যে রিসেন্ট বইটা বেরিয়েছে, সেখানে আপনি একটা চ্যাপ্টারও করেছেন যে রুটিন কিভাবে মেনটেন করব। এখন সমস্ত জেনারেশনের ক্ষেত্রেই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমাদের জীবনে থিওরিটিক্যাল লাইফটা একরকম, প্র্যাকটিক্যাল লাইফটা একরকম। মানে প্রত্যেকেই একটা ভাবে যে কাল সকাল 6টায় উঠবো, 8টা অবধি এক্সারসাইজ করব, তারপরে অফিস যাব, ফিরবো, বা পড়তে যাব, ফিরবো, কিন্তু বাস্তবে সেটা হয় না। আপনি যদিও ওখানে ব্যাপারটা পুরোটা লিখেছেন, তবু আমি এটা পডকাস্টের মাধ্যমেও আমি আপনাকে দর্শকদের জন্য বলতে বলবো যে একটা মানুষের যে রুটিন সে নিজেই ঠিক করছে, তারপর সে সেটা মেনটেন করতে পারছে না, সেইটা মেনে চলার উপায় কি, যেটা তার নিজেরই ঠিক করা। রাইট। আমরা যদি বইটাকে একটু দেখি, অরিজিৎ, তোমার মনে আছে হয়তো, হ্যাঁ, এই বইটা প্রকাশের দিনকে আমি ছিলাম। এটা রামকৃষ্ণ মিশন বেলুর মঠ থেকে প্রকাশিত হয়েছে। কিছু ভিডিও হয়তো আপনারা দেখেছেন। সো যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে রুটিন, এই বইটার মধ্যে টোটাল যে কটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টারলিঙ্কড। একটা রুটিনকে আমি মেনটেন করতে পারছি না, তার কারণ কোথাও একটা আমার রুটে প্রবলেম আছে। মানে ব্যাপারটা এরকম, সকালে ঘুম থেকে উঠতে পারছি না, তার মানে কি নিশ্চয়ই আমি রাত্রিবেলা যেভাবে আমার নিজের রেস্টিং টাইমটাকে তৈরি করার কথা আমি করিনি। অনেকে ঘুমটাকে রেস্ট হিসেবে দেখে, কিন্তু ঘুমটা রেস্টের সাথে রিকভারও কিন্তু হচ্ছে। একটু আগেই একটি কলেজে যখন ক্লাস করাচ্ছিলাম, করিয়ে যখন আমি আসছিলাম, কলেজের একটি ছেলের প্রশ্ন ছিল যে আমি নিজের ভেতর থেকে নিজেকে খুঁজে পাচ্ছি না, আমি রুটিন তৈরি করছি, রুটিন ব্রেক হয়ে যাচ্ছে। সো আমি বললাম, তুমি কটার সময় উঠতে চাইছো? বলে আমি উঠতে চাইছি সকাল 5টা। আমি বললাম, রাত্রিবেলায় কটায় শুতে যাচ্ছ? সে বললো, রাত্রিবেলায় আমার 2টো 2:30 বেজে যাচ্ছে। আমি বললাম, কেন? বলে, সত্যি যদি বলি, আমি 12টার মধ্যে আমার পড়াশোনা কমপ্লিট করে যখন শুতে যাচ্ছি, তখন একটুখানি মনে হচ্ছে ঘুমটা ঠিক আসছে না, একটু যদি মোবাইলটা নাড়াচাড়া করি, ওই যে ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি, তখন আর থামতে পারছি না। সো ফার্স্ট থিং ফার্স্ট, আগে আমাকে ডিসাইড করতে হবে যে আমি রুটিনটাকে যদি ফলো করতে চাই, তাহলে আমাকে একটু ব্যাকআপ প্ল্যান রেডি করতে হবে, মানে একটু পিছিয়ে পিছিয়ে যেতে হবে। যে কারণে আমি একটা কোটেশন ওয়াইজ বলি, স্টার্ট বিফোর ইউ স্টার্ট, ফিনিশ বিফোর ইউ ফিনিশ। মানে শুরু করার আগে শুরু করা, মানে আমি ডিসাইড করলাম আমার ঠিক 1 বছর বাদে পরীক্ষা, তো আমি জিনিসটাকে স্কেল আপ করি। 365 ডেজ, 1 বছর বাদে পরীক্ষা। তো 365 ডেজের মধ্যে আমার সেলফ স্টাডি টাইম কতক্ষণ? এবার সেলফ স্টাডি টাইমটাকে যদি আমি একটু আলাদা করে দেখি, তাহলে আমাকে দেখতে হবে ওই সেলফ স্টাডি টাইমটাকে আমি অপটিমাম লেভেলে কিভাবে নিয়ে যাব। তুমি যদি একটা প্লেয়ারকে দেখো, তুমি মেসিকে দেখো, রোনাল্ডোকে দেখো, বিরাট কোহলিকে দেখো, বা আজকের ডেটে আরও ডিফারেন্ট স্পোর্টসের যে প্লেয়ারদেরকে যদি তুমি দেখো, তারা যেদিন খেলা সেই দিন কিন্তু খেলে না, তার 1 বছর আগে থেকে ওই খেলাটা খেলার জন্য সে প্র্যাকটিস টাইমেই ওই খেলাটাকে বারবার কি করে, রিহার্সাল দেয়, মাসেল মেমোরি। তার মানে আমি যদি ঠিক 1 বছর আগে যে সময় আমার পরীক্ষা, সেই পরীক্ষার যে প্রিপারেশন মানে সবসময় বই খাতা খুলে না, প্রিপারেশন মানে পরীক্ষায় যে সিচুয়েশনসটা হয়, একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনস হয়। মানে আমি যদি নিজেকে একটু রোজ ওই পরীক্ষার যে মাইন্ডসেট, যেটাকে বলা হয়
উইনিং মাইন্ডসেট, যেটাকে বলা হয় গেম মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটাকে যদি একটু প্র্যাকটিস করতে পারি, সেটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশনও করা যায় বা রিয়েলিটিতেও করা যায়। আমি 3টে করে প্রশ্ন রোজ 10 মিনিটের জন্য আমি লিখব, এবং রোজ যদি ওই ফ্রেমে নিজেকে নিয়ে যাওয়া যায়, তখন ব্রেন আর বডি সেইভাবে কিন্তু রিয়্যাক্ট করে। আর এটা রোজ যদি কেউ প্র্যাকটিস করে, অটোমেটিক্যালি পরীক্ষার ওই সময়টাতে তার কিন্তু অসুবিধা হয় না। রুটিন ফেল করার মেইন কারণ, আমি কিন্তু রুটিন ফেল করিনি, কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ড অলরেডি কাজ করছে, আমি তো রুটিন আগেও বানিয়েছি, আমি তো ফেল করব, আমি তো রুটিন আগেও বানিয়েছি, আমি তো ফেল করব। আমরা যদি অতীতের সেই ঘটনাটাকে বেশি বারবার ভাবি যেটা আমাকে ফেল করেছে, ব্রেন কিন্তু ওই লুপটাকে নিয়ে নেয়। তখন আমি ফিজিক্যালি হয়তো করছি, মেন্টালি হয়তো ব্যাকআপ রয়েছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমার কোমরে একটা দড়ি বাঁধা, আর আমি ভাবছি সামনের দিকে এগোবো। সো আমার কোমরের দড়িটা হলো আমার মেমোরি, যেটা আমাকে পিছনের দিকে টানছে, আর আমি সামনের দিকে এগোতে চাইছি বিকজ আই লাভ মাই ফিউচার। প্রশ্নটা এটা, আমি যদি এভাবে দেখি, 20 কেজির একটা বিরাট বড় বাক্স বা বস্তা আমাকে তোমাকে কেউ পিঠে পরিয়ে দিল এবং বলল সামনের দিকে খুব স্পিডে হাঁটো। আমরা হাঁটতে চাইলেও হাঁটতে পারবো না, যেহেতু আমরা রেগুলার সেই বস্তাটা নিই না। তো অনেক সময় মেমোরি আর এক্সপিরিয়েন্সকে যদি আলাদা করা যায়, মেমোরি হচ্ছে অনেকটা ওই ধরনের একটা হেভি 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 পিছনে একটা বাক্স। এবার মেমোরির থেকে এক্সপিরিয়েন্সে যদি কনভার্ট করি, 5 GB 1 TB, এটাকে তুমি ওজন করে দেখো, কিছুই ওজন নেই, কিন্তু ফাইলগুলো খুললে একটার পর একটা ভিডিও বেরোবে। মানে ব্যাপারটা এরকম, তোমার ওই এক্সপিরিয়েন্সটা ক্যারি করতে হবে, মানে টিভি বা আই মিন টু সে ওই জিবিটা ক্যারি করতে হবে, নট দ্য ডেটাটা ক্যারি করতে হবে, এক্সপিরিয়েন্সটা ক্যারি করতে হবে, নট দ্য হোল থিং। একটা লেবু কিনেছো, 10টা লেবু কিনেছো, লেবুর রসটা যখন তুমি বার করছো, যে ছিবড়াটা, ওইটা কিন্তু আলাদা করতে হবে। মানে মেমোরির সাথে এক্সপিরিয়েন্সকে সেগ্রিগেট করে ডিফাইন করতে হবে, এক্সপিরিয়েন্সের লার্নিংটাকে তোমায় ক্যারি করতে হবে। আর যখন তুমি লার্নিংকে টাইম দাও, লার্নিং ইজ অল অ্যাবাউট আর্নিং। বলাই হয় দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আর্ন মানে কিন্তু এখানে পয়সার কথা বলা হচ্ছে না, এক্সপিরিয়েন্স আর্নিংয়ের কথা। তুমি কলেজে গেলে, তুমি স্কুলে গেলে, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলে, পরের দিন সেম সিচুয়েশন হলো, তাহলে একই মিস্টেক তুমি যদি না করে ওই লার্নিংটাকে যদি কাজে লাগাও, তাহলে সেম মিস্টেক তুমি করলে না। ধরো একটা রাস্তা দিয়ে তুমি যাও, সেখানে একটা গাড্ডা আছে, তুমি 2 দিন চালানোর পর বুঝে গেলে ওখানে গাড্ডাটা আছে, তোমার গাড়ি কিন্তু অটোমেটিক্যালি মাসেল মেমোরি তোমাকে বলবে এই স্লো করে দাও। ঠিক এইরকমই তুমি যদি গাড়ি চালানোর সময় খুব কনসিয়াস মাইন্ডে থাকো, তুমি তো জানো না তোমার যে চারপাশে যতগুলো গাড়ি আছে, ওই গাড়িগুলোর সাথে আগে তোমার দেখা হয়েছে কিনা, বা তুমি একজন স্পেশালিস্ট বা তুমি একজন মহান মানুষ বলে সব গাড়িগুলো যে সরে যাবে তা তো না। তুমি খেয়াল করে দেখবে অ্যাম্বুলেন্সের যারা গাড়ি চালায়, আমি তাদের সাথে অনেকের কথা বলেছি, তাদের গাড়ি চালানোর সময় আমি যখন জিজ্ঞেস করি যে আপনি যে গাড়ি চালান, দুজন দুরকম উত্তর দেয়। তো একটি ছেলে খুব এডুকেটেড, MA পাস, কিন্তু তার ভাগ্য কর্ম বিভিন্নভাবে সে অ্যাম্বুলেন্সের গাড়ি চালায়। ও বললো এটা আমার অ্যাম্বুলেন্স, এটা আমার প্রফিট এই সেন্সে, অ্যাম্বুলেন্সের ভাড়া অনেক বেশি না। তুমি দেখবে ওই একই জিনিস তুমি গাড়ি হিসেবে দেখো, তুমি 15 টাকা বা 20 টাকা পার মিটারে, কিন্তু অ্যাম্বুলেন্স হিসেবে যদি দেখো, কোনো মিটার মানে না, একটা সার্টেন টাইমের জন্য একটা সার্টেন টাকা ডিমান্ড করে, এবং লোকে দেয়ও এমার্জেন্সিতে যেহেতু ইউজ হয়। আমি বললাম তুমি যখন গাড়ি চালাও অ্যাক্সিডেন্ট হয় না? বললো রেয়ার কেসে হয়, তবে আমি যখন গাড়ি চালাই আমি এভাবে ভাবি যে এটা আমার কাছে মেসির খেলার মতন। মেসিকে আমি যখন দেখি মাঠে খেলতো, কিন্তু খুব আগে ফুটবল খেলতো, তারপরে ইঞ্জুরি হয়, মেসি যে কাটিয়ে যায়, মেসিকে দেখে মনে হয় যেন আগে থেকে ও এসে না সে ড্রয়িং করে মাঠে বানিয়ে দিয়ে গেছে। বলে আমি গাড়ি চালানোর সময় ঠিক কতটা মাপবো, কতটা ব্রেক চিপবো, চালাতে 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 আমার মাইন্ড মেকআপ। আর আমার পিছনে যে থাকে, আমার খালি মনে হয় আমার 30 সেকেন্ডের জন্য যদি এই মানুষটার প্রাণ বাঁচে, হয়তো মানুষটা প্রাণ বেঁচে মনে না বললেও মনে একবার বলবে ভাগ্যিস ওই অ্যাম্বুলেন্সটা পেয়েছিলাম। সো আমি ওই আশীর্বাদটা ডিপেন্ড করি, টাকা তো আসবে যাবে। তো একটা চিন্তা করে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছ থেকে এতটা ভালো পাওয়ারফুল কথা শোনার পর আমার মন কিন্তু খুশি হয়ে গেছে। আরেকজন বলেছে হ্যাঁ ধাক্কা লাগে, আমার কি, মালিকের গাড়ি চালাচ্ছি। তো একটাকে বলা হয় ওনারশিপ মেন্টালিটি, একটাকে বলা হয় এমপ্লয়ি মাইন্ডসেট। সো আমরা যখন এমপ্লয়ি মাইন্ডসেট হয়ে কোনো কাজ করি, তখন ডিউটি, যেরকম বাবা মা বলছে পড়তে, আমি যেন এমপ্লয়ি, বাবা মা বলেছে পড়তে, ঘড়ির দিকে তাকাচ্ছি, মানে দায় সারা বাবা মাকে খুশি করার জন্য, 2 ঘন্টা কেটে গেলে উঠে যাবো। এটা কিন্তু এমপ্লয়ি মাইন্ডসেট। আর সেখানেই স্কুলের হয়তো লাস্ট বেঞ্চে বসা একটি ছেলে, যার হয়তো আর্থিক অবস্থাও ভালো না, পড়াশোনাতেও যে খুব ভালো তা নয়, বাট জীবনে প্রচুর বড় হওয়ার প্যাশন আছে। সে কিন্তু সবসময় ভাবে আমি পড়াশোনায় সাকসেসফুল হই বা না হই, জীবনে আমাকে সফল হতেই হবে, বিকজ আমি সফল না হলে আমার বাবা মাকে কে দেখবে। এরকম বহু বাচ্চাকে দেখা গেছে, তুমি দেখবে স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাদেরকে পৃথিবীতে মানুষ অনেকেই মনে রাখেনি, কিন্তু সেই স্কুলের পিছন থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তাকে পৃথিবী মনে রেখেছে, বিকজ স্কুলের ডিফারেন্ট লার্নিংকে নিয়ে সে রিয়েল লাইফের লার্নিং অ্যাপ্লাই করেছে। বিকজ স্কুলে তোমাকে আগে তৈরি করা হয়, তারপরে এক্সাম নেওয়া হয়, বাট লাইফে
আগে এক্সাম নেওয়া হয়, এক্সাম থেকে তুমি তৈরি হও। তুমি খেয়াল করে দেখো, যেদিন তুমি ড্রাইভিং শিখেছিলে তোমার পাশে একজন বসে আছে, রাইট? সে তোমাকে গাইড করছে। ইভিন যখন ট্রায়াল দিতে গেছিলে লাইসেন্স পাওয়ার জন্য, যে পাশে বসে আছে সে তোমাকে বলছে এরকম করো। বাট রিয়েল লাইফে যখন তুমি সেই গাড়িটা নিয়ে একটা আননোন রাস্তায় যাও, একদম আননোন এরিয়া, ছোট্ট একটা গলি, তখন যে চ্যালেঞ্জটা ফেস করো সেটা কিন্তু তুমি ফেস করো। সো স্কুল অ্যান্ড লাইফের এটাই ডিফারেন্স। স্কুলে আগে প্রিপারেশন, তারপরে এক্সামিনেশন। লাইফ অলওয়েজ টেক এক্সাম ফার্স্ট, লার্নিং, এক্সপিরিয়েন্স, তুমি এগিয়ে যাচ্ছ। বাট অনেকে ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার না করে ওই মেমোরিতে পড়ে থাকে। স্যার জানেন, আমার হাজব্যান্ড বিয়ের আগে আমাকে এই কমিটমেন্ট করেছিল এবং আমার একটা কমিটমেন্ট রাখেনি, আমাকে এ বলেছে, বি বলেছে, সি বলেছে, ডি বলেছে। তো প্রশ্নটা হলো, যেটা কমিটমেন্ট করেছে আর আজকে করেনি, তুমি যদি ওখানে আটকে থাকো, আই এম নট এ গুরু, আমি কোনো গুরু নই যে তোমাকে ওখানে হেল্প করবো, কিন্তু এই মোমেন্টে তোমার কাছে প্রায়োরিটি কি? তোমার সন্তান, অনেকের ক্ষেত্রেই হয় সন্তান প্রায়োরিটি। তাহলে সেটা যদি প্রায়োরিটি হয়, হাজব্যান্ডকে মানুষ করার জন্য তোমার পৃথিবীতে আসা না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার ওই পেইনটা, হাজব্যান্ড যে বিহেভটা করছে সেটা তো তুমি ডাইরেক্টলি একদম চেঞ্জ করতে পারবে না। তুমি যতটা তার পার্সোনাল স্পেসে গিয়ে তাকে বোঝাতে পারো, গাইড করতে পারো। একান্তই যদি সে গাইড না করে, তাহলে তোমার নিজস্ব লাইফের একটা ফিলোসফি বা প্রায়োরিটি করা উচিত। সো যার জীবনে প্রায়োরিটি অন্যকে চেঞ্জ করা, সে পেন কিন্তু বেশি পাবে। আর যার প্রায়োরিটি নিজের রাস্তা তৈরি করার জন্য, নিজের একটা প্রিন্সিপাল তৈরি করা, সে কিন্তু পেন কম পায়। যেরকম মায়েরা, ম্যাক্সিমাম মায়েদের মধ্যে এই চ্যালেঞ্জটা আজকের দিনে নয়, আমিও দেখেছি, মায়েদের মধ্যে একটা কথা 50 না 500 বার বলার একটা হ্যাবিট হয়ে যায়। কেননা মা সন্তানকে জন্ম দিয়েছে, তার জন্য জান প্রাণ দিতে রাজি আছে। কিন্তু বাচ্চা ওই সময় ভাবে মা অসুস্থ, কিন্তু মা কিন্তু অসুস্থ হচ্ছে সেই বাচ্চাটার জন্য। কিন্তু বাচ্চাটা যেদিন রিয়েলিটিতে রিয়ালাইজ করছে মা অ্যাকচুয়ালি বাচ্চার জন্য অসুস্থ, দিনটা অনেক দেরি হয়ে যায়। মাকে ঠিক রাইট টাইমে অনেকেই কিন্তু ভ্যালু দিতে পারে না। এটাও একটা ট্র্যাজেডি।